আজকের পর্বটা একটু অন্যরকম করতে চলেছি, তার কারণ আমার মনে হয়েছে এই সম্পর্কে কিছু নিজস্ব বক্তব্যটা বলা উচিত। এবং পশ্চিমবঙ্গের সব থেকে জনপ্রিয় একটা সংবাদের অনুষ্ঠান ঘণ্টাখানেক সঙ্গে সুমন, এটা প্রায় আপনারা সকলেই দেখে থাকেন। এবং আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় এবং সব থেকে ক্যাপাবল একজন সাংবাদিক সুমন দে। সত্যি সত্যি তার জ্ঞান, তার পরিচালনার ভঙ্গি, আমার মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাংবাদিক কুলের মধ্যে আর দুটো দেখাতে পারবেন না কেউ। এবং তার এই সাংবাদিক সত্তাকে একেবারেই কুর্নিশ জানায়। তা সত্ত্বেও আজকে তার সম্পর্কে ডেফিনেটলি গতকাল যে অনুষ্ঠানটা তিনি করলেন তা নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। তার কারণ আমার মনে হয়েছে একজন সমাজের দায়িত্বশীল নাগরিক হয়ে সাংবাদিকদের ভুল ত্রুটিগুলোও যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারেন, তাহলে সেটাও নিশ্চিতভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকেই শক্ত করে। ঠিক সেই উদ্দেশ্য থেকেই আজকের এই পর্বটা আপনাদের সামনে করছি। আপনারা দেখেছেন গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সুমনের যে প্রোগ্রামটা হয়েছে, সেখানে সুমন বাবু একেবারেই প্রথম থেকে, আমি কোন কারণে জানি না, হঠাৎ করেই পুরো সংবাদ মাধ্যমের লাইনটাকে নিয়ে আনলেন জুনিয়র ডাক্তারদের যে সিদ্ধান্ত, পুনর্বার তারা কর্মবিরতিতে ফিরে এসেছেন, পূর্ণ কর্মবিরতির যে সিদ্ধান্ত তারা নিয়েছেন তার বিরোধিতা করে একেবারে ঘন্টা দুয়েকের একটা প্রোগ্রাম করলেন সুমন বাবু। এইখানেই ওই বিভ্রান্তিকর ব্যাপারটা চলে। মানবিকতা শুধু না, 2 মিনিটের মধ্যে না, মানবিকতা শুধু সিনিয়র ডাক্তাররা দেখাবেন, জুনিয়র ডাক্তাররা দেখাবেন না, এটা কিরকম? আমি বলছি আন্দোলনে তো ডক্টর পান্ডা অনেক প্রকরণ ছিল। আমি বলছি এই লাগাতার কর্মবিরতি না চালিয়েও এই আন্দোলন তো রিলে হিসেবে ডিউটি আওয়ার্সের পর এইভাবে চালানো যেত। গোটা পৃথিবীতে সফল রিলে আন্দোলনের একাধিক উদাহরণ আছে। একদম একাধিক। কোর্টে কি বলা হচ্ছে না? কোর্ট কেন, আমি বলছি পূর্ণ টোটাল সিজ ওয়ার্ক, পূর্ণ কর্মবিরতি, এর সঙ্গে আপনার এই শেষ বাক্য তো যায় না। পূর্ণ কর্মবিরতি, আপনার এই বাক্যটা শুনে আমার ভালো লাগছে, আমি আশ্বস্ত হচ্ছি, সাধারণ মানুষ শুনে আশ্বস্ত হচ্ছেন। কিন্তু আমি বলছি যে গরিব মানুষ হাসপাতালে গেলে চিকিৎসা না পেয়ে ফিরে যাবেন না। কিন্তু আমি বলছি আপনি যখনই বলছেন, অফিসিয়ালি বলছেন, ঘোষণা করে বলছেন যে টোটাল সিজ ওয়ার্ক, পূর্ণ কর্মবিরতি, তার সঙ্গে আপনি কিভাবে কর্মবিরতির সাথে। এবং আপনারা যারা প্রোগ্রামটা দেখে থেকেছেন তারা দেখবেন যে পুরো বিষয়টিতেই জুনিয়র ডাক্তারদের কাঠগোড়ায় তোলা হয়েছে। এটাতে একেবারেই চূড়ান্ত আপত্তি থাকলো আমার। কেন আমার আপত্তি থাকলো এবং গতদিনে সুমনবাবুর পরিচালনাটা বলতে বাধ্য হচ্ছি এতটাই একচক্ষু ছিল যে সেটা সুমনবাবুর সুনামের সঙ্গে একেবারেই যায় না। কেন, সেই তথ্যগুলোই আজকে আপনাদের সামনে দিতে চলেছি। আমার প্রথম প্রশ্ন থাকবে সুমন বাবুকে, যে আপনিও একটা সংবাদ মাধ্যমে চাকরি করেন এবং তর্কের খাতিরে ধরুন, ভগবান না করুক, যে আপনাদের কলিকের মধ্যে কারুর একজনের এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে, ঠিক যেমন আরজি করের রেপ অ্যান্ড মার্ডার হয়ে গিয়েছে, ধরে নিন তর্কের খাতিরে, ভগবান না করুক, এই ধরনের ঘটনা আপনার কলিকের সঙ্গে ঘটেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের কর্তৃপক্ষদের প্রধান এই মুহূর্তে সিবিআই এর জালে বন্দী রয়েছে। তার কারণ তিনি তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন এবং প্রথম থেকেই আপনাদের গোটা কর্তৃপক্ষ তারা বিভিন্নভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছেন এবং এই খুনের কিনারা করার চেষ্টা করছেন না। এই যখন পরিস্থিতি এবং অতীতেও যদি এই ধরনের দু একটা ঘটনা আপনাদের হাউসে ঘটে থাকে, এই অবস্থায় আপনারা ওই এসি ঘরের মধ্যে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে চায়ের কাপে তুফান তুলতে পারবেন তো, বা পারতেন তো? এই প্রশ্নটা করছি। আজকে ডাক্তারদের যে পরিস্থিতি, যেখানে পিঠ থেকে তারা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন, সেখানে নিজের কর্মক্ষেত্রকে একবার নামিয়ে দেখবেন, এর পরেও আপনারা বলবেন কিনা যে ডাক্তারদের এই আন্দোলন করাটা ঠিক ছিল না। দ্বিতীয় যে যুক্তিটা এবং সব থেকে বড় যে যুক্তিটা আপনাদের সামনে দেব, যে একটা 2 ঘন্টার আলোচনা হয়ে গেল, প্রচুর নামি দামি ব্যক্তি ঘণ্টাখানেক সঙ্গে সুমনে তারা নিজেদের বক্তব্য রাখলেন এবং কোথাও দেখলাম না আমাদের সুমন বাবু তিনি প্রশ্ন করলেন যে স্বাস্থ্যসাথীর হলোটা কি। এমনকি এবিপি আনন্দের সাংবাদিকরা তারাও তো নিদেন পক্ষে আজকে যারা সরকারি পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তাদের মুখের সামনে মাইকটা ধরে প্রশ্ন করতে পারতেন, বা তাদের পরিবারদের, যে আপনারা কেন বেসরকারি হাসপাতালে যাচ্ছেন না, স্বাস্থ্যসাথীর সুবিধা কেন আপনারা নিতে চাইছেন না, কেন আপনাদের এমার্জেন্সি থাকা অবস্থাতেও আপনারা সরকারি হাসপাতালের মুখাপেক্ষী হয়ে বসে রয়েছেন। সুমনবাবু তো নিজেদের কয়েকটা সাংবাদিকদের পাঠিয়ে
এই প্রশ্নের উত্তরটা আদায় করে আনতে পারতেন যারা ভিকটিম পরিবার তাদের কাছ থেকে। আমি তো দেখলাম না যে গোটা 2 ঘন্টার প্রোগ্রামে সুমনবাবু একটা প্রতিবেদনেও সেটা দেখালেন যে স্বাস্থ্যসাথী বলে যে একটি বিষয় রয়েছে যা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই গর্বিত, এবং আমাদের কেন্দ্রীয় সরকারের যে একটা আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে যার সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, তার কারণ মুখ্যমন্ত্রী দাবি করেন যে ওটার প্রয়োজন নেই, তারা স্বাস্থ্যসাথী চালান বলে। তাহলে সত্যিই যদি স্বাস্থ্যসাথী প্রকল্প বলে কিছু থাকে, তাহলে এই সমস্ত মানুষগুলোকে কেন বলুন তো মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে? প্রাইভেট হাসপাতালে তারা যাওয়ার চেষ্টা পর্যন্ত করছেন না। সুমনবাবু কি একবার খতিয়ে দেখার চেষ্টা করলেন তাদের রিপোর্টারদের দিয়ে যে ওদের আদৌ স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিনা, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও প্রাইভেট হাসপাতালগুলো ফিরিয়ে দিচ্ছে কিনা তাদের? এই প্রশ্নগুলো তো করতে দেখলাম না। একেবারেই পশ্চিমবঙ্গের সেরা সাংবাদিক হয়ে এত বড় একটা সঞ্চালনা করেন, অথচ এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়টাই মিস করে গেলেন। এবং একটা পর্বে নয়, দিনের পর দিন এই প্রশ্ন বা এই ধরনের কোনো তথ্যচিত্র আমি এবিপি আনন্দ বা কোনো সংবাদ মাধ্যমকে করতে দেখছি না যে স্বাস্থ্যসাথীর হলোটা কি। মুখ্যমন্ত্রী বারবার দাবি করেন স্বাস্থ্যসাথী থেকে রোগী ফেরালে হাসপাতাল বা প্রাইভেট নার্সিংহোমগুলোর তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। তাহলে এই পরিস্থিতিতে যারা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না, তাদের স্বাস্থ্যসাথীর কার্ডের হালটা হলো কি? সুমনবাবুরা কি এই ধরনের প্রশ্ন করতে পারেন না? আর যদি এই ধরনের প্রশ্ন করতে না পারেন, বিনীত রিকোয়েস্ট আপনাদের কাছে যে এখন যখন একটা সমাজ পরিবর্তনের আন্দোলন রাজ্যে চলছে, দয়া করে লোক খ্যাপানোর কাজটা করবেন না। তার কারণ আপনারা যে ন্যারেটিভে গতকাল ঘন্টাখানেক সঙ্গে সুমন প্রোগ্রামটা করলেন, যে কোনো মানুষ প্রোগ্রামটা দেখলে তাদেরও মনে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করবে, এবং হয়তো আপনাদের অনেকের মধ্যেই উঠতে শুরু করেছে যে সত্যি তো জুনিয়র ডাক্তাররা কেন আন্দোলন করছে, কেন তারা পরিষেবা দেবে না। আচ্ছা, ভাবতে পারেন যে পরিষেবা দেবো আবার আন্দোলনও করব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই শর্তে রাজিও হয়ে যাবেন, ডাক্তারদের সমস্ত শর্তগুলো এরপরে মেনেও নেবেন? এটা হওয়া সম্ভব? যে কোনো আন্দোলনের নীতি হচ্ছে চাপ বৃদ্ধি করা। একেবারেই উত্তরোত্তর চাপ বৃদ্ধি করতে না পারলে সেই আন্দোলন কোনোদিনই ফলপ্রসূ লাভ করতে পারে না। সেই কারণেই দেখবেন অনশনের মতো একটা আন্দোলন সব থেকে বেশি তীব্রতর, তার কারণ এটা একটা মানসিক চাপ পড়ে রাজ্য সরকারের, যে আন্দোলনকারী না খেতে পেয়ে মারা গেলে রাজ্য সরকারের গায়ে পুরো দায়টা বর্তাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেইটাকে পন্থা করেই ক্ষমতায় এসেছিলেন। একেবারে নিজে অনশন করেছিলেন, যদিও বিতর্ক রয়েছে তিনি চকলেট খেয়ে অনশন করেছিলেন, সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু তিনিও অনশন করেছিলেন। তিনিও রাজপথে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েটা স্তব্ধ করে দিয়েছিলেন দীর্ঘদিন ধরে, এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সাফল্য লাভ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবতেন যে আমি অনশন করব না, কিংবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ না করে আমি বাড়ি থেকে প্রতিবাদ করব, বাড়ি থেকে দুবেলা খেয়ে প্রতিবাদ করব, এবং বুদ্ধবাবু বাধ্য হবেন আমার সমস্ত দাবি দাওয়াগুলো মেনে নিতে, এটা হওয়া সম্ভব ছিল না। তাই সুমনবাবু কেন এতটা জনসমক্ষে ডাক্তারদের ছোট করলেন? ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, না এর পেছনে কোনো রাজনৈতিক মদত রয়েছে, নাকি সত্যি তিনি বড় দাদার মতো ডাক্তারদের বোঝানোর চেষ্টা করলেন যে ভাই তোমরা যদি এইভাবে আন্দোলন করো তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা ন্যারেটিভ সেট করতে পারে, মানুষদের তারা বুঝিয়ে দেবে যে তোমরা মানুষের বিরুদ্ধে, এবং মানুষের সম্পূর্ণ রাগটা তোমাদের বিরুদ্ধে চলে গেলে তোমরা এই আন্দোলন থেকে জয় ছিনিয়ে আনতে পারবে না। যদি সত্যি সুমনবাবু এই ন্যারেটিভটা বলে থাকার চেষ্টা করেন, তাহলে তিনি সেটা প্রাইভেটলি বলতে পারতেন। যদি তার মনে হয় তার দাদা হিসাবে দাঁড়ানো উচিত আন্দোলনের পাশে, কিংবা একজন সচেতন নাগরিক হিসাবে আন্দোলনের পাশে দাঁড়ানো উচিত, তাহলে তিনি সেই বক্তব্য জুনিয়র ডাক্তারদের দাদা হিসাবে বা সচেতন নাগরিক হিসাবে প্রাইভেটলি বলতে পারতেন। কিন্তু গতকাল যে প্রোগ্রামটা করলেন, একেবারেই জুনিয়র ডাক্তারদের কাঠগোড়ায় আপনারা তুলে দিলেন, এবং সেখানে গোটা 2 ঘন্টার প্রোগ্রামে তো আমি দেখলাম না যে আপনারা রাজ্য প্রশাসনকে অতটা কাঠগোড়ায় তুললেন। আচ্ছা, আপনারা বলুন তো, গত পরশু সুপ্রিম কোর্টে যে শুনানি হলো সেটাতে আপনারা খুশি? আমার তো মনে হয়েছে সেটা অশ্বডিম্ব ছাড়া কিছুই নয়, এবং আগামী দিনগুলোতেও সুপ্রিম কোর্টের শুনানি শোনার আর কোনো ইন্টারেস্ট আমার থাকবে না। তার কারণ আমি এটা বুঝে গিয়েছি এই রাজ্য সরকারের কোথায় ভুল, কোথায় খামতি, কারা কারা প্রমাণ লোপাটের চেষ্টা করলেন,
কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কি কি দায়িত্ব ছিল, কোন কোনগুলো তারা গাফিলতি করলেন, কোনগুলো তারা দিতে পারলেন না, এইগুলো দেখলাম আলোচনার বিষয়বস্তুই হলো না। আলোচনার বিষয়বস্তু হলো সম্পূর্ণ বিপরীত, যে ওই নির্যাতিতার ছবি ব্যবহার করা হচ্ছে, এটা নিয়েই প্রায় 1 ঘন্টা চলে গেল। এবং বাকি যে 1 ঘন্টা চললো, হাসপাতালে সিসিটিভি বসবে কিনা, বাথরুম হবে কিনা, এইগুলো মোটেই প্রধান দাবি নয়। আপনারা যেটা আলোচনা করছেন সেটা হচ্ছে আগামী দিনে কোনো ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা আপনারা করার চেষ্টা করছেন। কিন্তু এই যে মারাত্মক ঘটনা ঘটে গেল, সেই ঘটনার জন্য দায়ী কারা, সেই নিয়ে গত দিনে একটা বারের জন্য শুনানি আমরা দেখতে পেলাম না। রাজ্য সরকারের যে সমস্ত ফাঁকফোকরগুলো করা হয়েছে, এমনকি সন্দীপ ঘোষ টালা থানার ওসিকে যখন প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার করা হয়েছে, সে নিয়ে কোনো শুনানি শুনতে দেখলাম না। রাজ্য প্রশাসনকে অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে প্রথম দিন থেকে। শুনানির মধ্যে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে না। তথ্য উঠে আসছে বাথরুমে সিসিটিভি বসলো কিনা, সেটাও ইম্পর্টেন্ট। অর্থাৎ আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে তার জন্য সেটা ইম্পর্টেন্ট। কিন্তু কেন এই হত্যাকাণ্ড হলো? একজন কর্তব্যরত ডাক্তারকে 36 ঘন্টা ডিউটির পর যারা হত্যা করলেন সেই সম্পর্কিত শুনানিটা কোথায়? তাই আমরা একেবারেই হতাশ গতদিনে সুপ্রিম কোর্টে যা শুনানি হয়েছে। এবং এই শুনানির পর জুনিয়র ডাক্তাররা তারা আত্মবিশ্বাস ফিরে পাবেন এমন মনে হওয়ার কোনো কারণ নেই। বিশেষ করে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যখন বলা হয়েছে মাত্র নাকি 26% সিসিটিভি ক্যামেরা বসেছে, 9 তারিখের পর থেকে প্রায় এতগুলো 1.5 মাস বা 2 মাস টাইমের কাছাকাছি হয়ে যাওয়ার পরেও মাত্র 26% ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরা বসাতে পেরেছে, তার অর্থ আমি ধরে নিতে পারি যে এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের 26% নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে রাজ্য সরকার। এবার আমাকে বলুন যে 26% নিরাপত্তা নিশ্চিত করে কোন মানুষটা কর্মক্ষেত্রে যাবে বলুন তো? আপনারা যে কেউ বলুন যে আপনারা যদি জানেন যে আপনারা কাজে গেলে আপনাদের আক্রমণ হওয়ার সম্ভাবনা 74%, আপনারা আক্রান্ত হতে পারেন, ধর্ষিত হতে পারেন, এমনকি খুন পর্যন্ত হয়ে যেতে পারেন, এই সম্ভাবনা 74% যখন, এই এতটা রিস্ক নিয়ে কে সমাজসেবা করতে যাবেন বলুন তো? সুমন বাবু, আপনি কি এই সমাজসেবা করতে যাবেন যদি আপনাদের কর্মক্ষেত্রে এই ধরনের কাণ্ড ঘটে এবং আপনাদের নিরাপত্তা যদি মাত্র 25% সুনিশ্চিত করা হয়, তাহলেও কি নিজেদের জীবন বিপন্ন করে আপনারা এই ধরনের কাজ করতে যাবেন? আর যদি যান সেটা অন্যায় করা হবে। তার কারণ হচ্ছে আপনারা এই সরকারকে কার্যত বলছেন যে ঠিক আছে 25% নিরাপত্তাই আমাদের জন্য যথেষ্ট, বাকি কিছু লাগবে না। দেখুন, একটা সরকার 13 বছর ধরে চলছে, মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রশংসা করে, নিজের পিঠ চাপড়ে দিচ্ছেন বারবার নিজেদের হাসপাতাল এবং পরিষেবা নিয়ে, সেখানে এতদিন পর 25% সিসিটিভি বসছে, আর তাতে করে জুনিয়র ডাক্তাররা বা যে কোনো ডাক্তাররা তারা নিশ্চিন্ত বোধ করে কর্মকাণ্ডে ফিরে যেতে পারবেন, এমন কি করে তারা ভাবতে পারেন বলুন তো? এবং বিশেষ করে আপনারা দেখেছেন আর.জি. কর কাণ্ডের পর সাগর দত্ত মেডিকেল কলেজে কিভাবে হামলার শিকার তাদের হতে হলো। এর পরেও কোন জুনিয়র ডাক্তার নিজেদের প্রাণ হাতে করে সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করবেন বলুন তো? তাহলে একটা জুনিয়র ডাক্তারদের আমি বলবো তারা দাবি করুক, তাদের একটা লিখিয়ে দেওয়া হোক যে কর্মক্ষেত্রে আমাদের প্রাণ যাওয়ার সম্ভাবনা 75%, এটা জেনেই আমরা কর্মক্ষেত্রে যাচ্ছি সুমন বাবুদের দাবিতে, সাধারণ মানুষের দাবিতে। এই এমন একটা ইস্তফাপত্র আমি বলবো জুনিয়র ডাক্তারদের, আপনারা প্রতীকী একটা এই ধরনের আবেদনপত্র লিখুন বা একটা এগ্রিমেন্ট লিখুন, যে এগ্রিমেন্টে আপনারা লিখবেন ঠিক আছে সমস্ত নাগরিকের যখন দাবি আমাদের কর্মক্ষেত্রে ফিরে যেতেই হবে, আপনারা যখন দাবি করছেন তাহলে দয়া করে আপনারা অন্তত কিছু রিপ্রেজেন্টেটিভ এখানে সই করে দিন যে 75% সুরক্ষা অনিশ্চিত থাকা অবস্থাতেও আমরা কর্মক্ষেত্রে যোগদান করছি। আমাদের সঙ্গে যদি এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় তাহলে আপনারা একটা মোমবাতি মিছিল করবেন কিংবা গোলাপ ফুল নিয়ে আমার বাড়ির লোকেদের কাছে দরজায় পৌঁছে যাবেন। এইটুকু তাহলে আপনারা একটা আবেদনপত্র বা এগ্রিমেন্ট করে নিন, সেখানে ওই সুমনদের একটা সাইন নিয়ে নেবেন এবং আমাদের রাজ্য সরকার তো সাইন করবে না, সাধারণ মানুষের সাইন নিয়ে গিয়ে আপনারা কর্মক্ষেত্রে যোগদান করবেন। আমি বুঝতে পারছি না যে জুনিয়র ডাক্তাররা প্রাণের ভয় করছেন, এমনকি সেই ঘটনা তাদের অমূলক নয় সেটাও প্রমাণ হয়ে গিয়েছে আর.জি. কর কাণ্ডে, তারপরেও আমরা জোর করব তাদেরকে যে হ্যাঁ তোমাদেরকে একেবারে পরিষেবা দিতেই হবে। এমনকি রাজ্য সরকার যেখানে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে আমরা 26% সিসিটিভি বসিয়েছি, মানে 26% তাদের সুরক্ষা নিশ্চিত করেছি,
74% তাদের সুরক্ষা যখন অনিশ্চিত, তা সত্ত্বেও আমরা জোর করব জুনিয়র ডাক্তারদের তোমরা কর্মক্ষেত্রে ফিরে যাও। আর এত বড় একজন সম্মানীয় আপনি সাংবাদিক হয়ে এটা মানুষের সামনে তুলে ধরলেন। আপনি নিশ্চিতভাবে কোনো বক্তব্য বলার থাকলে আপনি পার্সোনালি বলতে পারেন, কিন্তু আপনি পশ্চিমবঙ্গের মানুষের কাছে কি বার্তা দিলেন গত দিনের প্রোগ্রামটা করে? পশ্চিমবঙ্গের মানুষের কাছে কি এই বার্তা দিলেন যে তোমরাও জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এবার আওয়াজ তোলো? তা যদি না হয় তাহলে এই প্রোগ্রামটার করার মানে কি? আপনারা তো শাসক দলকে কাঠগোড়াতেই তুললেন না গতকাল। পুরো কাঠগোড়াতে গোটা প্রোগ্রাম 2 ঘন্টা ধরে প্রোগ্রাম করলেন, যেখানে স্বতঃস্ফূর্তভাবে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নামছেন। এমনকি দুর্গাপুজো ছেড়ে দিয়েছে, মহালয়ার দিনে, আজ মহালয়ার দিনে পর্যন্ত মানুষ রাস্তায় নামছে। দেবীপক্ষের সূচনার পরেও আনন্দের লেশমাত্র নেই। সেখানে এত জনমানুষের সমর্থন ডাক্তারদের ওপর আছে জেনেও আপনি পুরো দায় এবং দায়বদ্ধতায় জুনিয়র ডাক্তারদের ওপর ছেড়ে দিলেন। এটা কি ধরনের সাংবাদিকতা? আপনার কাছে সত্যি আমি একেবারেই ক্ষুদ্র নগণ্য। আপনার যে ধরনের নলেজ, আপনার সাংবাদিক পরিসরে যে ধরনের উচ্চতা, আমি অত্যন্তই নগণ্য। কিন্তু গতকাল যে প্রোগ্রাম আপনি করলেন, আমি একেবারেই অত্যন্ত হতাশ। এবং শুধুমাত্র গতকালের প্রোগ্রামে নয়, এরকম বিভিন্ন প্রোগ্রাম আপনি করেছেন, অত্যন্ত হতাশ। কখনো কখনো আমার মনে হয় যে যদি সত্যি ওখানে থাকতে পারতাম, 2-1 কথা হয়তো যুক্তিসহ আপনাকে বলার সুযোগ পেতাম সাধারণ মানুষের সামনে। তার কারণ আপনি গতকাল সাধারণ মানুষের সামনে জুনিয়র ডাক্তারদের যে ভিলেন বানানোর চেষ্টা করলেন, সেটা তাদের ভালো করার চেষ্টা করলেন, নাকি সাধারণ মানুষের মনের মধ্যে তাদের আন্দোলনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করলেন? এই প্রশ্ন আমার মনের মধ্যে উঠলো। মাফ করবেন, এই প্রশ্নটা জনসমক্ষেই করতে হলো, তার কারণ আপনিও জনসমক্ষে এই প্রোগ্রামটা করেছেন, প্রাইভেটলি তাদের বলেননি। আপনি দাদা হিসাবে বলতেই পারতেন তাদেরকে যে দেখো, তোমরা যদি টানা এই ধরনের পরিষেবা বন্ধ করো, তাহলে সাধারণ মানুষ আজকে যারা তোমাদের পাশে দাঁড়াচ্ছে তারাও তোমাদের বিপক্ষে যেতে পারে। এই বক্তব্যটা আপনি প্রাইভেটলি বলতে পারতেন, কিংবা পাবলিকলিও যদি বলেন, সেটা নিয়ে 2 ঘন্টা প্রোগ্রাম করার প্রয়োজন ছিল না। আপনি 5 মিনিট বা 10 মিনিট ডেফিনেটলি এটা বলতেই পারতেন। আমি ভেবেছিলাম এটা বলে আপনি অন্য কোনো প্রসঙ্গে যাবেন। আমি দেখলাম গোটা 2 ঘন্টার পর্ব আপনি শুধু জুনিয়র ডাক্তারদের ভিলেন সাজিয়ে দিলেন, আর প্রশাসনের বিরুদ্ধে একটি কথা বললেন না। ওই স্বাস্থ্যসাথী নিয়ে মুখ্যমন্ত্রী এত নাচানাচি করেন, গোটা তৃণমূল কংগ্রেসের লোকজন নাচানাচি করেন যে স্বাস্থ্যসাথী দিয়ে একের পর এক নির্বাচনী বৈতরণী পার হয়ে যাচ্ছে। আপনারা এত বড় সাংবাদিক, আপনাদের এত বড় নেটওয়ার্ক রয়েছে, যে সমস্ত মানুষগুলো স্বাস্থ্য পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে, তাদের মুখের সামনে মাইকটা নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে পারলেন না, ভাই তোমার স্বাস্থ্যসাথী কার্ড নেই কেন? তোমরা আজকে, এইটাই তো সেরা সময় যে প্রাইভেট হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টটা নেওয়া। কেন তোমরা আজকেও এর উপর ডিপেন্ড করছো? এই বিপদের দিন কেন তোমরা প্রাইভেট হাসপাতাল থেকে অন্তত কয়েকদিনের জন্য প্রাণ বাঁচানোর জন্য চিকিৎসাটা নিচ্ছ না? তোমাদের তো সেই স্বাস্থ্য পরিষেবা আমাদের সরকার নিশ্চিত করেছে, অন্তত তারা তেমনটা দাবি করে। এই প্রতিক্রিয়া তো সুমন বাবুরা নিতে পারলেন না। তাই দয়া করে এই ধরনের সাংবাদিকতা করে আমাদের সমাজটাকে আর নামাবেন না। এমনিতেই আপনারা প্রথম দিন থেকেই এই রাজ্য সরকার, যে সরকারের তুমুল সমালোচনা করছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা এক সময় কাঁধে তুলে নেচেছিলেন। একেবারে কিভাবে তৃণমূল সরকারের পরম বন্ধু আপনারা হয়ে উঠেছিলেন সেটা আমরা দেখেছিলাম। আজকে পরিস্থিতি একটু চেঞ্জ হয়েছে বলে আপনারা নিশ্চিতভাবে আওয়াজ তুলছেন, তার মানে এই নয় যে আপনাদের ভূমিকাও কখনোই আতশ কাচের নিচে আসবে না। বুদ্ধবাবুর জামানাকে শেষ করে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানাকে আপনারা নিয়ে এসেছিলেন এবং আপনাদের কি ভূমিকা ছিল গোটা পশ্চিমবঙ্গের মানুষ সেদিনও মনে রেখেছিল। তাই দয়া করে এবার অন্তত সঠিক এবং নিরপেক্ষ সাংবাদিকতাটা করুন। তার কারণ আপনার যে উচ্চতা, আমি বিশ্বাস করি গোটা পশ্চিমবঙ্গ ছাড়ুন, ভারতবর্ষেরও খুব কম সাংবাদিক রয়েছেন যিনি আপনার সঙ্গে টেক্কা দিতে পারেন। কাজে এত বড় দক্ষ হয়ে, এবং আমি বিশ্বাস করি আপনি নিজেও একজন অনেস্ট মানুষ, আপনাকে দেখেও আমার সেটা বিশ্বাস করতে ইচ্ছা করে, কিন্তু জানি না মাঝে মাঝে কি ধরনের প্রোগ্রাম করেন। আপনার থেকে খুব ছোট্ট হয়েও, একেবারেই নলেজে ধারে ভারে খুব ছোট্ট হয়েও আমার মতো লোকেরা আপনাদের এই ভুলগুলো ধরিয়ে দিতে পারছে। আমি একজন আইটি সেক্টরের কর্মী, সাংবাদিকতার আমার পাঠ নেই, কিন্তু আমার মতো একজন নবগতা পর্যন্ত আপনাদের এই ভুলগুলো ধরিয়ে দিতে পারে, আর আপনারা এইসব দেখেও নিশ্চুপ। প্রশ্ন কিন্তু উঠবেই, প্রশ্ন আমরা করব। আপনারা যদি 10 কোটি মানুষকে শোনানোর ক্ষমতা রাখেন, আমাদেরও অল্প কিছু মানুষ দেখে, এবং সেটা দিয়েই নয় আমরা পৌঁছে যাব যে কটা মানুষ আমাদের শোনেন। আপনাদের এই ভুলগুলো ধরার নৈতিক অধিকার আমাদেরও রয়েছে, গণতান্ত্রিক অধিকার আমাদেরও রয়েছে বলে বিশ্বাস করি। আর আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, যারা গতকাল ঘন্টাখানেক সঙ্গে সুমন প্রোগ্রামটাও শুনেছিলেন, কি বলবেন? সমর্থন জানাচ্ছেন? দয়া করে নিশ্চুপ হবেন না, লিখুন, কিছু লিখে জানান। যদি আমারও ভুল থাকে নির্দ্বিধায় লিখে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম।